থামো বলছি, তুমি ভেতরে যাও। শোনো মা, আমার ছেলে আর তোমার পুষ্টি একদম মেলেনি, তাই আমরা আর এগোইনি। তোমার বাবা আজ সেই জন্য আমার ছেলের সঙ্গে আশীর্বাদ নষ্ট করেছে, বুঝলে? হর্ষের মাত্র 10 দিনের মধ্যে ইউএসএ ফিরে যাওয়ার কথা, কিন্তু আমার ভালো ছেলেকে এরকম বলার সাহস হয় কিভাবে আপনার? ভালো, আপনার ছেলে কি করেছে তা আপনি জানেন? কাল রাতে সে আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত চেয়েছে। কি বলছেন? ও কেন এরকম করবে? হ্যাঁ করেছে স্যার, এখানে উইস্কির বোতল নিয়ে এসেছিল। বাবা, আমি হর্ষকে চিনি, এরকম হলে আমাকে বলতো। কেন তোমাকে বলবে? ও কাম মেয়ে, দাঁড়া, দেখো 140টা মিস কল। দেখো এই রাউডি ফেলো, দেখেছো কতগুলো? 140টা। তো এটা আপনার ছেলের নম্বর নয় স্যার, ও আমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। আমরা কি এখন থানায় যাব স্যার? এসব কি হর্ষ? ওকে নিয়ে বাজে কথা বলছে। বাবা, আমি সব বলছি। স্যার, এটা কি? ভাই ধনঞ্জয় রাও, এঙ্গেজমেন্ট করার আগে আলোচনা করেছিলেন নাকি শুধু রাজি হয়েছেন আপনার মেয়েকে এর পছন্দ বলে? সেদিন যে সবার সামনে বলে আমার মেয়েকে ওর অপছন্দ, হ্যাঁ আমার বাড়িতে এসেও বলে আমার মেয়েকে অপছন্দ, তাকে নিয়ে বিয়ে করতে চায়। কি করি একে নিয়ে? সত্যিটা বলতেই ফুল ফ্যামিলি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই কি বলছো? এত সাহস! আমার পরিবার সম্পর্কে কি জানেন? দুজনকে নিয়ে প্রশংসাটা করেই চলেছে একেবারে। আমি কি একজন ইডিয়েট? আমাকে আগে এটি জিজ্ঞেস করেছিলেন, এখন আমি বলছি আপনি ইডিয়েট। তুই শেষ, ইউ আর ফিনিশড। আরে এটা তো একটা পেটি কেস, চিন্তা নেই, আমি সামলে নেব। আসুন আমার সাথে। ইওর অনার, যদি তাদের ছেলের ক্যারিয়ার এত ভালো হয় তাহলে সেটা তো খুব ভালোই বিষয়। তবে এই যুবকের বিরুদ্ধে সব করা অভিযোগই একদম সত্যি। এর চরিত্র অত্যন্ত খারাপ, এমনটা আমার মক্কেলের দাবি। অনুমতি পেলে আমি সাক্ষীদের আপনার সামনে উপস্থাপন করব। দেখা যাক কার ভুল, আদালত সিদ্ধান্ত নিক। ইওর অনার। তো মীনাক্ষী দেবী, ঘটকালি করে তুমি এর সাথে দেখা করেছিলে, এ তোমাকে কি বলে? আপনি ম্যারিড লাইফ থেকে ঠিক কি আশা করেন? মেয়ে দেখতে গিয়ে এটা খুব নর্মাল প্রশ্ন। কি প্রবলেম? প্রবলেমটা প্রশ্ন নয় মিস্টার জনার্দন, প্রবলেমটা হলো উনি যে উত্তরটা দিলেন সেটা। আপনি বলুন, আপনি ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? নিচে না, আমার দিকে তাকিয়ে উত্তর দিন। শান্তি, মিস্টার ভেঙ্কট রামান। শান্তি? আপনি কি পেলেন কিছু? সার্চিং, এখনো সার্চিং। ম্যাডাম, আপনি আপনার ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? কেয়ারিং কেউ, সাপোর্ট, শান্তি। স্যার। রেসপেক্ট স্যার। স্যার, আপনি কি শুনছেন? তিনি এই সমস্ত উত্তর খারিজ করে দিয়েছিলেন। তিনি আজকের প্রজন্মের নিশ্চয়ই ভালোবাসার আশা করেছিলেন। ওটাও না স্যার। ভালোবাসাও নয়? তাহলে আর কি বলা যায়? এটাই আমি জিজ্ঞাসা করেছিলাম। আমায় বলে ওয়াইল্ড কিছু ভাবতে স্যার। কি বলেছেন? স্যার, আমি একটা ওয়াইল্ড কিছু ভাবতে বলি। বলেছিল স্যার। কি? আমার মুখের কাছে এসে বলে একটু ওয়াইল্ড কিছু ভাবো ডার্লিং। মাই গুডনেস। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল শক্তিশালী, ওয়াইল্ড, গভীর কল্পনা করতে বলেছিলেন। এনার মাথায় কি জুম লেন্স আছে নাকি? ওকে ম্যাডাম, আর কিছু জানার নেই, আপনি গিয়ে বসুন, বুঝতে পারছেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আমি শুধু একবার ওকে দেখতে চাই প্লিজ। হেই, এই পাগল হয়ে গেছিস নাকি? এরকম করিস না, ফ্লাইটে উঠে চলে যা, সব ঠিক হয়ে যাবে। সে আমাকে জিজ্ঞেস করে যে আমি ম্যারিড লাইফ থেকে কি আশা করি। আমার উত্তরটা জানে না, আমিও ওর উত্তর জানি না। যাওয়ার আগে শুধু জানতে চাই। আরে শোন, এই যাওয়ার আগে জানতে হবে। এই এই আপনারা জানেন কে অন্ধ? সে নয় যার দৃষ্টি নেই, বরং সে যার নিজস্ব মতামত নেই। আশা করি আমি কি বলছি সবাই বুঝেছেন। যদি কারো নিজস্ব মতামত না থাকে, ইডলি বড়া সাম্বা। কি ইডলি বড়া সাম্বার। আজকের জন্য এইটুকুই। আমি বিভা, সাইন অফ। থ্যাংক ইউ।
কি করছো? চলে এসো। আমি ভেবেছিলাম তুমি এতক্ষণে ফ্লাইটে, এখানে যে তুমি জানো না, কি? আমি সব মেয়েদের রিজেক্ট করে তোমার বাড়িতে গিয়েছিলাম প্রস্তাব নিয়ে। আমার বাড়িতে বলেছে যে আমি ঠিক করছি না, আমার বন্ধুরা বলেছে যে আমি কনফিউজড, কিন্তু আমার কাছে তোমার মতামতই গুরুত্বপূর্ণ। আমি কি করব ডার্লিং? আমি তো তোমাকে আজ রিজেক্ট করিনি, ইন্ডিয়ায় আসার আগেই করেছিলাম। ইউএসএ তে জব করে, খুব ভালো পরিবার বুঝলে। 20 দিনের ছুটি নিয়ে আসছে বিয়ে করতে। তুমি হ্যাঁ বললে কথা এগোবো, কি বলো? এটা একেবারেই না। তুমি 20 দিনের জন্য ছুটি নিয়েছো, বিয়ের তারিখ ঠিক করে তারপর এখানে বউ খুঁজতে এসেছো। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে বিয়ে নিয়ে তোমার কোনো ধারণাই নেই। তুমি জানোই না তুমি স্ত্রী হিসেবে কেমন মেয়ে চাও, এমনকি নিজেকেও চেনো না। কি তুমি বলছো যে আমি জানি না? না, বিয়ে করার আগে ইউএসএ ভালো চাকরি নিয়েছি, নিজের বাড়ি কিনেছি, আমার হবু স্ত্রীকে ভালো রাখার মতো সবকিছু মজুদ রেখেছি। মোস্ট এলিজেবল ব্যাচেলার হয়ে বিয়ে করতে চলেছি। বিয়ের জন্য শুধু এলিজিবল হওয়াই যথেষ্ট নয়, ম্যারিড লাইফের উপযুক্তও হতে হবে। বিয়ের পরের জন্য এলিজিবল? এরকম কিছু কখনো শুনিনি। এলিজিবিলিটি হলো সে সারা জীবন তোমার কেয়ার করতে পারবে কিনা, বুঝতে পেরেছো? যে কেউ। আমি চাই না যে কেউ আমার জীবনে পাশে থাকুক, আমি একজনকেই চাই যে আমার কাছে থাকবে। পাশে থাকা আর কাছে থাকার মধ্যে পার্থক্য কি? দেখো, তুমি আমাকে আবার জিজ্ঞাসা করছো। এই, আমি আশা করি আমার ভাবি স্ত্রী কম্প্যাটিবল হবে, কারণ আমিও তাই। হায় কপাল, হ্যাঁ ঠিক, আমার কপাল। আমি কারো জন্য মানিয়ে নেব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। তুমি জানতে চেয়েছিলে আমার বৈবাহিক জীবন থেকে আমি কি আশা করি, তাই না? আমি বলছি। হ্যাঁ জানি জানি, ইডলি বড়া সাম্বার খেয়ে নাও আমাকে। না, আই এক্সপেক্ট জীবনে দুর্দান্ত রোম্যান্স। পর্দা ওই থ্যাঙ্কস। কফি টু। আমি একটা জিনিস বুঝেছি, তোমার চিন্তা বাস্তবতা থেকে অনেক দূরে। এই ফিলোসফি দিয়ে বিয়ে হয় না, এগুলো লিভিনে ঠিক আছে। আমার কথা শোনো, আমি একজন ভালো ওয়াইফ চাই, একটা ভালো পরিবার, বাচ্চা, আর সবচেয়ে বেশি ভালোবাসা। ব্যাস, যে কেউ বিয়ে থেকে এসবই চায়। আমি ঠিক আমার যোগ্যতার মতো ভালো মেয়ে বের করব। আমি বিয়ে করব আর আরো ভালো থাকবো, কিন্তু তুমি পাগল হয়ে যাবে। এটাই আমার ওপিনিয়ন, মাই ওন ওপিনিয়ন। বাই। আমি মোটেও কনফিউজ নই। ডার্লিং, তুমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছো। লাইট নোটে একটা প্রশ্ন করতে পারি? সানরাইজ পছন্দ নাকি সানসেট? আমি সানরাইজ পছন্দ করি, আমি মর্নিং পার্সন, বুঝতে পেরেছো? আমার সানসেট পছন্দ। জানো কেন? ছি, আমি এইসব কিনেছিলাম যাতে আমার বউ খুশি হয়। এগুলো যদি আমাকে সুখী করতে না পারে তাহলে কি লাভ, কি হবে এসব? শঙ্কর, শোল্ডার শঙ্কর বলো। আমি বাড়িটা বিক্রি করব ভাবছিলাম, কোনো ক্রেতা আছে? কি হয়েছে ভাই? আমি বিক্রি করতে চাই। আরে প্লিজ।
এই হে, কাঁদো হৃদয় আরে সন্তুষ্ট। আমি ক্রেতা খুঁজতে বলেছি। আমি কি জানি তোমার কি দরকার? কেউ এত ছোট ঘটনার জন্য বাড়ি বিক্রি করে? আমি চাই সারা জীবনই তুমি এখানেই থাকো, বুঝলে কি বললাম? চলো ভিতরে গিয়ে কাঁদি। কেন কেন কিন্তু কেন? আরে হাসো না, হোয়াইট স্মাইল। আরে বাবু, কি বি পজিটিভ। শোনো, খালি পেটি সব সমস্যার কারণ। কি খাবে বলো, আমি নিয়ে আসছি। যা খুশি আনো। না, তুমি বলো, তুমি বলো কি খেতে চাও? আচ্ছা, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি না, রাতে অসুবিধা হবে। ম্যাগি আনছি, 2 মিনিট। সুধা, এই যাবে সাথে কোথায় রবে এ ভাই বন্ধু কোথায় রবে এ ভাই বন্ধু পড়বি যেদিন কালে
ডার্লিং, এই যে কি রেডি হওনি তুমি? আসছি। গেস্ট আসতে শুরু করে দিয়েছিল। তোমার জন্য কি এনেছি জানো? 50 লাখের 2 ক্যারেট ফাইন কাট হীরের আংটি। হ্যাপি অ্যানিভার্সারি। আমি ড্রিঙ্ক করতে যাচ্ছি, আমাকে আজ থামিও না, আমি খুব মজা করব। যা চেয়েছিলে তাই এনে দিয়েছি, আমার কাজ শেষ। হীরের আংটি এনেছে, এটাও জানে না আমি ঠিক কি চাই। কিন্তু তাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি বছরে 365 দিন একই কাজ করি, আমার কষ্ট নিয়ে কোনো ধারণাই নেই। আমি তোমাকে কেন এসব বলছি? আমি এই রিং এর মধ্যে স্বামীর ভালোবাসা খুঁজে পাই না। আমি চাই যে আমাকে কাছে টেনে নিক, আমার জন্মদিন, তার জন্মদিন আর বিবাহ বার্ষিকীতেও। সেটাই আমার জীবনে নেই। ডার্লিং, তুমি কোথায়? হ্যাঁ, আসছি। আমি কারোর জন্য মানিয়ে নিব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। চলে যাচ্ছ বলে দুঃখ পাচ্ছ না তো? না, তুমি আসছো তো লন্ডনে, মজা করব। ওকে। এ কি, আমি ভেবেছিলাম পার্টিতে তোমার ভালো লাগবে, তোমাকে তো আরো ডাউন দেখাচ্ছে। কি হয়েছে? ম্যারিড লাইফ আসলে কি? আমাকে এটা জিজ্ঞাসা করছো কেন? তোমার কি কিছু লাগবে ডার্লিং? আরে না না, তোমার জন্য স্পেশাল কিছু আনছি, ম্যাগি মশলা উইথ স্প্রিং অনিয়ন। তোমার মুড একদম ঘুরে যাবে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জানি না বিয়ে ভাঙায় তোমার কতটা খারাপ লেগেছিল, কিন্তু আমার সত্যিই খারাপ লেগেছিল। এখন তোমার দিদি আর আমি একসাথে আর নেই। তোমার বিয়ের পর আমরা সবাই বলে দিতাম যে আমরা বিয়েটা ভাঙতে চাই। কি হয়েছে? ও বুঝতে চায় না যে আমি ওদের জন্য কতটা খাটছি। লাক্সারিয়াস লাইফ চাই, আমাকেও পাশে চায়। এটা কি করে সম্ভব? তোমার দাদাকে যখন বলি, সে বলে তার বিয়েটাও খুব ভালো নেই। আরো বলেছে যে তোমার বাবা মাকে বাইরে হ্যাপি দেখালেও তারাও একে অপরের সাথে বিরোধ করে। এই, তোমার কিছু বলার থাকলে ভিতরের ঘরে গিয়ে বলো। কি ব্যাপার, আমার কোলে উঠবে নাকি? দেখি বেডরুম, বেরো। আমি বিয়ে আর এইসব ঝগড়ার কারণ বুঝি না। বসো। বেসিক্যালি ম্যারিড লাইফ কি তা কেউ জানে না। কখনো কখনো কম্প্রোমাইজ যদি করতে পারো তো ঠিক আছে, যদি না হয় বিয়ে ভেঙে যায়। কিন্তু তোমার প্রশ্নটা বেশ ভালো ছিল। আমরা কোটি কোটি টাকা কামাই, তবুও জানি না তারা আসলে কি চায়। যদি তুমি উত্তর খুঁজে পাও আমাকে জানিও। শুধু বিয়ের জন্য এলিজিবল হওয়া যথেষ্ট নয়, বিয়ের পরের জন্য যোগ্য হতে হবে। তোমার কি মনে হয় এর জন্য এলিজিবিলিটি দরকার? কি করছো? ওর গল্পে 365 দিনে 3টা অন্তত রোমান্টিক দিন ছিল, কিন্তু আমাদের তো তাও নেই। মানে? গত বছর আমার জন্মদিন ভুলে গেছিলে। সান, প্লিজ ছাড়ো না। ভাই শোনো না, মনে হয় না আমাদের আর গল্প শোনা উচিত, বুঝলে? কি বলো? তুমি কোথায় যাবে বলো, ছেড়ে দিচ্ছি। না, তুমি বলতে থাকো তো। আমি বুঝলাম বিভার চিন্তা ভাবনা ঠিক, আর এটাও বুঝি যে ও আমার ব্যাপারেও ঠিক ছিল। আমি জানি না বিয়ের মানে কি, আমি জানি না আমি কেমন মেয়ে চাই, আর হ্যাঁ, আমি নিজের সম্পর্কেও বেশি জানি না। আমার মনে হয় আমার অন্য পথ বেছে নেওয়া উচিত। আমার জানা উচিত আমি কি। আমি বিভার সমস্ত প্রশ্নের উত্তর জানার সিদ্ধান্ত নিই। আমরা আমাদের লাইফ পার্টনারের সাথে 9000 রাত কাটাই, প্রায় একসাথে 25,000 মিল খাই, একসাথে শত শত ছুটিতে কাটাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাখ লাখ বিষয়ে কথা বলতে হয়।
ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপ খুব গুরুত্বপূর্ণ। তুমি করছোটা কি বলো? কি হচ্ছে? ফিউচার কোম্পানির টিম ইমপ্রেস নয়, তাই তারা টাই আপ চায় না। তাহলে টাই আপ হবে না? না, আপনি জানেন টাই আপ তো আমাদের জন্য কতটা জরুরি? আপনারা বুঝতে পারছেন কি? তারা কোথায়? ওই ক্যাফেটেরিয়ায়। প্লিজ আমার কথা শোনো। ইমপ্রেসড? কি ইমপ্রেসড? এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সাথে টাই আপ করা ঠিক হবে না। আই এম ইমপ্রেসড। আমরা বিজনেস করতে চেয়েছিলাম, আপনার কোম্পানির প্রফিট আর লস দেখলাম, তাতে আমার কোম্পানির ডাইমেনশন আর ওয়ার্থ বুঝেছি। সহজ ব্যাপার। কফি? আমি কফি খাই না। ওকে, আরেকটা কফি? কার জন্য? তোমার জন্য। আমি তো এক্ষুনি বললাম তোমাকে। তাও ট্রাই করে দেখতে পারেন। এই একটা গেম খেলা যাক। ওনার সামনে এত কনফিডেন্ট? তুমি তোমার ডাইমেনশন মেনে খেলেছো, কিন্তু এখানে অন্য একটাও আছে। দেব, আমাদের কোম্পানির লাভ ক্ষতির স্টেটমেন্ট দেখেছো, কিন্তু কমিটমেন্ট আর স্টাফদের হার্ডওয়ার্ক দেখোনি। আমরা ব্যালেন্স শিট চেঞ্জ করতে পারি, এটা আমাদের এক্স ফ্যাক্টর। আমরা ভালো বিজনেস করতে চাই। কফি কেবল শব্দ নয়, এটাও একটা টেস্ট। ইমপ্রেসড। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপটা হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। সেলিব্রেশন দরকার। এক মিনিট, আসছি। আরে হ্যাঁ, হ্যালো। ইউএসএ তে চিনু নামে কারোর সাথে দেখা করেছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? ওদের সাথে আমাদের টাই আপ হলো আজ। ওর সাথে কফিও খেয়েছো? না, কফি খেতে বাধ্য করেছি। তার পরিবার আমাদের সাথে কফি খেতে এসেছে। ভালো জিনিস ঠিক সময় আসে। ও আচ্ছা, এই ঠাট্টা বন্ধ করো। ঠাট্টা না হার্ষা, তারা আমাদের এখানে বিয়ের সম্বন্ধ এনেছে। সম্বন্ধ? কি বলছো? দাও, এই এই বাবা, তোমার পছন্দতে আমি রাজি হইনি, তবে এনারা আমার বাড়ি এসছেন তাই আমি রাজি হলাম। বাবা, বিয়ের দুদিন আগে এখানে চলে আসবে। হ্যাঁ, রাখলাম। যা শুনলাম তা কি সত্যি? একবার মাত্র দেখে এই মেয়েটা তোমার বিয়ে করতে রাজি হয়ে গেল? কি বলছো? সুপার ভাই, কনগ্রাচুলেশন। মজা করা বন্ধ করে ওর কথাটা শোনো। চালিয়ে যাও ভাই। আমি ভাবতাম বিভা ছাড়া আর কেউ জানে না কিভাবে লাইফ পার্টনারের সাথে থাকতে হয়। আমি যথাসাধ্য সব করেছিলাম ওকে আমার জীবন সঙ্গী করতে। তুমি চাও, কিন্তু তোমার বাবা মায়েরও একটা সম্মতি প্রয়োজন। আর তার আগে বিভাকে বোঝানো দরকার ছিল। আমি সবাইকে বলেছিলাম আমি বিয়ের 2 দিন আগে চলে আসব, কিন্তু আমি 10 দিন আগে বিভার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। এই
প্লিজ আগে তোর মা বাবাকে জানা কিন্তু। কি জানবো? এই বিয়েতে মত না থাকলে আগে তাদের জানানো উচিত ছিল, তাই না? কিন্তু এই মেয়েটা, আমি ওকে বলবো যে আমি ওর জন্য সঠিক ব্যক্তি নই। আমার সমস্ত প্রশ্নের উত্তর বিভা। হাই আন্টি, তুমি কে? গেস করো। কি জানি। ও তুমি? বিভার সাথে দেখা করতে চাই আন্টি। এখানে নেই। কখন ফিরবে? ফিরবে না, ও বাড়ি ছেড়ে চলে গেছে। কি হয়েছে আন্টি? তুমি জানো কেন আমার স্বামী তোমার কেসটা উইথড্র করেছিল? চলো চলো। অনেক হয়েছে, কেসটা আবার ফিরিয়ে নাও। কিন্তু কেন? ও এগুলো ও- সব আমার কথা, বুঝতে পারছো? এসব ছাড়ো। তখন থেকে ওদের মধ্যে ঝামেলা। কোন ছেলে এসব বলে লোকে তাও মেনে নেয়? কিন্তু যদি কোনো মেয়ে এগুলো বলে সবাই তাকে ছিচিৎকার করবে। আমরা যদি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করি তাহলে তুমি সব বাজে কথা বলবে, তাই না? তুমি কি চাও বলো তো? তোমরা 25 বছর ধরে বিবাহিত, তাই না? তাহলে তুমি বলো কি আশা করা উচিত? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো, কিন্তু না, তোমাকে এক্ষুনি বিয়ে করতেই হবে। সুইগি থেকে আমার জন্য বড় অর্ডার করবে? উনি একের পর এক পাত্র আনেন আর রিজেক্ট করতে থাকে। ও সব মজা করে উড়িয়ে দেয়। যদি দেখতে কতটা এক্সাইটেড ছিল। শেষে বিভা একজনকে সিলেক্ট করেছিল। আমিও স্বস্তি পেলাম যে আমার মেয়ে বিয়ে করতে চলেছে। কিন্তু জানি না হঠাৎ কি হলো। হঠাৎ বললো কমফোর্টেবলি বসুন ম্যাডাম, আমি একদম সেফলি চালাই। 5 স্টার রেটেড ড্রাইভার। মানে কি? অ্যাপে আছে রেটিং 2.5। মিস্টার বিবা, হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? ঠিক করিনি, চলতে থাকো। এই কি হলো? এই শোনো, দাঁড়াও তো। এটাই না 5 স্টার ড্রাইভিং? কুকুর ছানা ছিল ম্যাম। রেটিং এর জন্য কি জীবন নেব? এই চলে গেল, এই চলে গেল। হ্যাঁ, চালিয়ে যাও। আমি হঠাৎ ব্রেক প্রয়োগ করেছি বলে আপনি আমাকে 2.5 দিতেন, কিন্তু আমি কুকুর ছানাটাকে বাঁচিয়েছি তাই নিজেকে 5 স্টার দেব। আপনি কি করেন ম্যাম? স্ট্যান্ড আপ কমেডি। লোকে বলে জীবনে অবশ্যই হাসি থাকা দরকার। আপনি মানুষকে হাসানোর কাজ করেন, খুব ভালো কাজ। আমার ভালো লাগে, কিন্তু সবাই বলে এটা রিস্ক। লাইফে রিস্ক না নেওয়াই সব থেকে বড় রিস্ক। তোমার জীবন কেমন? কি বলি ম্যাম, ওই পদ্ম পাতায় শিশিরের মতো। জানি না কোথায় যাচ্ছে, এটাও জানি না কিভাবে থামতে হয়। ওইখানে থামো। এই থামো থামো। আপনি 15 মিনিট দাঁড়াতে পারবেন? কি ভাই, 15 মিনিটস দাঁড়াতে বললো। 15 মিনিট দাঁড়াও। মিস্টার বিবা, ওয়েটিং চার্জ এক্সট্রা। ওকে, মিস্টার বিবা কি করছেন? ওয়েটিং। হাই। Hello. স্ট্যান্ড আপ শোর স্লট দেবেন বলেছিলেন। শো এই উইকেন্ডে প্ল্যান করি? এই উইকেন্ডে নয়। এই বুধবারের জন্য শো দেখে ডিসাইড করুন। সরি ম্যাডাম, বিজনেস রিস্ক নিতে পারবো না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রিস্ক না নেওয়াই তো সব থেকে বড় রিস্ক। চলো, এই নাও, এটা ধরো। আপনার কাজ কি শেষ ম্যাডাম? তোমার কথাটাই আমি ওদের বললাম, আর আর এটা কাজ করেছে। দেখে মনে হচ্ছে তুমি লোলা ড্রাইভার নও। কে বলেছে যে আমি লোলা ড্রাইভার? আমি সারাদিন ধরে তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছি। চাইলে একবার দেখো। গুড জো। আপনি ম্যারিড ম্যাডাম? না, করে নিন বিয়ে, তাহলে আপনার হাজব্যান্ড আপনাকে ড্রপ অফ করে দেবে। করবো না। আপনার বাড়িতে এটা জানে? হ্যাঁ, বলেছি। বলেছেন? আপনি সত্যি সাহসী। বাবা মাকে খবরটা দিলেন কিভাবে? কেন? বলুন না ম্যাডাম, আপনার অভিজ্ঞতা আমাকে হেল্প করতে পারে। আমার অভিজ্ঞতা থেকে শিখো না, তোমার মন যা বলে তাই করো। তাই করছি। থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? চলো বাড়ি যাই। বাবা মায়ের সাথে থাকা একটা মেয়ের জন্য ছেলে পাওয়া যায় না। তুমি আলাদা থাকছো, বর পাওয়া কত কঠিন হবে জানো? না জানো না, তুমি স্বাভাবিক নয়।
হ্যালো বস, কোনো সিনেমা চলছে নাকি এখানে? যাও, দাঁড়াও মা, বাড়ি চলো। বাড়িতে এসো, তোমার যা করার করো। আমি এখন রসিকতা করার মুডে নেই। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে বাড়ি ছেড়ে দাও। আমার বাড়ি জানি স্যার। কিভাবে? ঠিক আছে, জানতেই পারো, সম্ভব। আমার মেয়ে তোমার বাইক চড়ে ঘুরে বেড়ায়। থ্যাঙ্কস, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। ফোন তুলছে না কেন? থামো। হ্যাঁ বলো। যে লোকটার বাইকে উঠলে এখনো আছে, কেন? ধরো ওকে। এই দাঁড়াও, কি করেছে? ওর সাথে সেলফি তুলে পাঠাও। সেলফি? কেন? এই এই একবার তাকাও দেখি। রেডি? এই হে ভগবান, একটা সেলফি তুলতে জানে না, এদিকে আমাকে বিয়ে দিতে চায়। গুড মর্নিং। হ্যালো, আমায় দেখতে চাও বললেই তো হতো, বাবার সাথে সেলফি কেন? এতই যখন ইচ্ছে তাহলে এসে দেখা করো। সত্যি? তাহলে আমায় প্ল্যান করতে হবে, পরে ফোন করছি, বাই। এই হ্যালো, ধুর ব্যাং। গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে? কিছুই নয়। তুই বলছিলি বেরোবো, লোলা বুক করবো? ওকে। না, ওকে। তোমার সাথে সিনেমা দেখতে চাই, বুক করে দে, দেখছি একটু। ওকে। আজ কি প্ল্যান? কাজ শেষের পর সিনেমা দেখবো ম্যাডাম। আচ্ছা, একবার হেলমেট খোলো, কেন ম্যাডাম? দেখবো তুমি সত্যি ড্রাইভার নাকি নও। ম্যাডাম, ওটিপি বলুন। 6721। বিভা? ভালো নাম না? তাহলে ওটা কে ছিল? কোথায় ম্যাডাম? সিনেমা হলে, চলো। তো তুমি আমার জন্য অফিস বাঙ্ক করেছো? অফিসে? হাই সুপার ফিগার। আর কি? আচ্ছা, কথা বলছি। রাতের কি প্ল্যান? আরে নীলচা, বলেছিলাম তোমার সাথে সিনেমা দেখবো, তোমার পাশে নয়। তো আমার সাথে সিনেমা দেখো। রাতের জন্য সুপার প্ল্যান আছে, ড্রাইভে নো, আই এম সরি, সো সরি। আমি ভুল করেছিলাম, সরি। না 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 না, ভুল করছো না। না না, আমি পারফেক্ট, একদম বেবি বেবি। লেটস গো বেবি। ইউ ব্লাডি এ ইডিয়েট। আরে কে রে? বাবা রে, বাবা রে, কে? খুব লেগেছে না রে? মেরেছে? তুমি জানো না কে মেরেছে? না। আমি। সামনে এসো, সামনে এসো। ছি, বুঝতেও পারিনি বয়ফ্রেন্ডের সাথে এসেছে। বয়ফ্রেন্ড না, হাজব্যান্ড। হাজবেন্ড? ওটা আমার শরীর। এবার তাহলে তোকে মারবো। ওটা ওর শরীর। ওরে বাবারে, কি কনসেপ্ট! ভগবান, পালা!
সরি সিস্টার, আমি জানতাম না তুমি তোমার বরের সাথে এসেছো। সে আমাকে খুব মেরেছে। তোমরা দুজন খুব ভালো থাকো মা গো। আসি বোন। ইডিয়েট। কি জোরে মারলো বাবা। সেফলি বাড়ি পৌঁছে দিলাম, থ্যাঙ্কসও জানালে না। কে তুমি? নিজেকে আমার হাজবেন্ড ভাবো? তোমার এটা বলার কথা নয়, একটা মেয়ের এটা বলা উচিত। ওকে, কি করলে তুমি এটা বলবে? খুব সহজ। আমি একবার মজা করে কাউকে এরকম কিছু একটা বলেছিলাম, সে আমাকে ভুল ভাবলো। আমি আর বলবো না। আমাকে অন্য কারোর কথা বলো না, আমি অন্য এখন। তুমি যেই হও না কেন আমার কিচ্ছু আসে যায় না তাতে। আমি বিয়ে করতে চাই না, আমি বর চাই না, আমি আমার চারপাশে আর কাউকেই চাই না। জাস্ট লিভ মি অ্যালোন। কাল ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো আছে, আমার মানত আছে, তোমাকে আসতে হবে। আসার জন্য থ্যাঙ্কস। আমি মন্দিরে জানি, এখানে আনার প্ল্যানটা আমার ছিল। আমার মা বলেছিল। আমি তোমার মাকে ফোন করেছিলাম। ঝামেলা করো না। প্রমাণ চাইলে দেখো, তোমার মা মাথায় গোলাপ বেঁধে রেখেছেন। মা, ঠাকুর গোলাপ মশাই ছেলেটা দিয়েছে। আমি লোলার লোক নই, আমি পুরোহিত। আপনাকে বলিনি। ও, তাহলে ঠিক আছে। গোলাপের জন্য থ্যাঙ্কস। ঠাকুর মশাই, আমার মেয়ের জন্য কার্তিক পূর্ণিমার পুজো করুন, যাতে ও ভালো স্বামী কার্তিক পায়। পূর্ণিমা? আজ কার্তিক পূর্ণিমা নয়। কিন্তু আমাকে মেসেজ করলেন যে। আমি কেন মেসেজ করব? পার্সোনাল মেসেজ আর পাবলিক মেসেজের পার্থক্য জানো না? এই আপনার মেয়ে পড়ে বোঝা উচিত ছিল। আমি কি এত বুঝি নাকি? তোর ভালো বিয়ের কথা শুনে আমি বিশ্বাস করেছিলাম, তাই। ঠাকুর তোমার ইচ্ছে মঞ্জুর করবে বলে মনে হয় না। এরাম বলে না, কখন কি কথা লেগে যাবে। দেখ, ওই নাম্বার থেকে কল আসছে। এটা কি পূর্ণিমা? এক সেকেন্ড। কতগুলো ফোন বন্ধ করবে? প্রার্থনা করো। হ্যাঁ বিবাহ হলঞ্জয় গোত্র। তোমার ফোন। বলুন পরে করতে। শুনলে? কি করছো? তোমাকে বোঝার চেষ্টা। আমার কি? তুমি খুব কনফিউজড। তোমাকে বলেছিলাম আমি তোমাকে দেখেছি, তুমি বিশ্বাস করোনি। ফুলের কথা শুনে লাফিয়ে উঠলে, আর যখন দেখা করতে বললাম তখন আমাকে এড়িয়ে চলতে শুরু করলে। তুমি সত্যিই ভীষণ কনফিউজড। তো কি? শোনো, এই কনফিউশনে দুটো জিনিস হতে পারে। একটা হলো বিয়ে, আর অন্যটা হলো একাকিত্ব। যে বাবা, তুমি এটা কেন করলে? মা থাকতো তুমি এরকম কেন করলে? আমি যা চাই আমাকে সব দিতে পারে না, তাই তুমি তাহলে এখনো তার সাথে কেন আছো? তাই যারা আলাদা আছে বা ডিভোর্সি তাদের দেখে কিছু মনে হয় না, কিন্তু যারা একসাথে থেকেও একে অপরের কাছাকাছি নয় তাদের দেখে খুব ভয় হয়। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার লাইফ পার্টনার যেন আমার থেকে সবকিছু পায়। আমি এইভাবেই বড় হয়েছি যে আমিও যেন তার থেকেই সব পাই একইভাবে। আমি ভেবেছিলাম আমি নিজে আমার পার্টনার পছন্দ করব নিজের মতো। আমার বাবা উল্টো পাল্টা লোকের সাথে বিয়ে দিতে চাইছিল নিজেই ঠিক করে, সমানে আমার ওপর এই নিয়ে চাপ দিচ্ছিল।
একবার আমি ভেবেছিলাম যে আমি আমার পার্টনারকে পেয়ে গেছি। পরে বুঝলাম যে তাড়াহুড়ো করে আমি ভুল জুতো বেছে নিয়েছি। হয়তো আমার বাবা ঠিকই বলেছিল। হয়তো এটা আমার সমস্যা যে আমি সবার মতো নই। একটা বাজে যোগ বলবো। কি যোগ? ব্যাঙে ভরা একটা কুয়ো ছিল। কিছু ব্যাঙ আকাশের দিকে তাকিয়ে একটা গোল দেখতে পেল। অমনি তারা লাফাতে শুরু করলো, লাফাতেই থাকলো। নিচের ব্যাঙগুলো বারবার তাদের বলতেই থাকলো যে সেখানে সত্যি কিছু নেই। উপরের ব্যাঙগুলো সমানে শুনছিল নিচের ব্যাঙগুলো কি বলছে, আর তারা লাফানো বন্ধ করে চুপ করে বসে থাকলো। কিন্তু একটা ব্যাঙ লাফাতেই থাকলো। তুমি জানো কেন? তুমি জানো কেন? কেন? কারণ সে কালা ছিল। তুমি বলেছিলে যে এটা এখনো বাজে শেষ যোগ। হয়নি যোগ। পরে সেই বধির ব্যাঙ শুনতে শুরু করে, উপরে কিছুই নেই, উপরে কিছুই নেই, উপরে কিছুই নেই, উপরে কিছুই নেই। তুমি সেই কালা ব্যাঙটার মতো থাকো। তুমি জানো কেন স্ট্যান্ড আপ শো স্বামী স্ত্রীকে নিয়ে একসাথে হয়? কারণ এই যোগগুলোর পেছনে ব্যথা লুকিয়ে আছে। তুমি ভয় পাচ্ছ যে তোমার জীবন এভাবেই শেষ হয়ে যাবে। যদি সেই ভয় থেকে মুক্তি পেতে চাও তাহলে নিজের মধ্যে নতুনত্ব ধরে রাখো। এসো এই কুয়ো থেকে বেরিয়ে আসি আর মন ভরে হাসি। বেবা, শুনলাম তুমি বাড়ি ছেড়ে দিয়েছো। এই, তুমি জানো রিজেক্ট হতে কেমন লাগে, তাই না? এই, হেই, সমস্যা কি? স্টপ ইট। হ্যাঁ, আমি না বলে বিয়ে করেছি বলে? হ্যাঁ, আরে তুমি তো এত হট যে বিবাহিত পুরুষকেও লোভ দেখাতে পারো। আমাকে একটু সুযোগ দাও, তো একটা। তুমি সবসময় সবাইকে 1 মিনিট সময় দাও, তাই না? আমাকে 1 মিনিট দাও সময়। দেখো একটুও ঠকবে না তুমি, থামো। বলে দিলাম প্লিজ। ওরে থামো। এই, এই, বোকা। কাম ডাউন। খুব ভয় পেয়েছিলাম। কি হয়েছে? কাম ডাউন। ওকে চিন্তা করো না, আগে শান্ত হও। আমি বলছি আমি আসছি। আসবো? শান্ত হও। শোনো, তুমি একা নও। বিশ্বাস করো, একা নও। কিছুক্ষণ চুপ করে বসো। এই, হ্যালো। হ্যালো। ঘুম পাড়ানি গান শোনাও। আমি ঘুমিয়ে না পড়া পর্যন্ত লাইনে থেকো।
আরে না, আমাকে ভয় পেও না। কাল আমাকে খুব মারধর করা হয়েছে। তোমার আমাকে বলা উচিত ছিল যে ওরকম তোমার জীবনে কেউ আছে। তাই তোমার পুরো জীবন ওর মতো মেয়ের সাথে থাকতে চাওয়া উচিত, বদলে মাত্র 1 মিনিট চাইলে। তুমি কে লেকচার দিচ্ছ আমায়? কে যেন বলেছিল পরের বার যখন সে তোমাকে দেখবে বা মনে করবে, মোটেও যেন ভয় পাবে না, তার বদলে হাসবে। যাও। থ্যাংক ইউ। এই হাসি ধরে রাখ। দেখো, বিয়ের পর তোমার জীবন পাল্টে যাবে। একটু থামো, একটু থামো, একটু। তুমি আমার প্রবলেম বুঝতে পেরেছো? কি বলছো? আমি তোমার জন্য কি করিনি? তোমার যত্ন নিয়েছি, ঘুম পাড়িনি, গান গেয়েছি, ম্যাগি রান্না করেছি। এই বাজে কথা বন্ধ করো। প্রথমবার আমার কাজ দরকার, প্রথমবার। আমি যা চাই তাই নয়, কিন্তু আরে যখন কিছুই পাওয়া যায় না, যা আছে আঁকড়ে ধরবো। এসো। বিভাকে তুমি চেনো? আরে তুমি চেনো না? এত বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান। বিয়ের সমস্ত আচার খুব বোরিং, এখন স্ট্যান্ড আপ কমেডি হবে। চলো চলো সবাই চলে এসো। এটা কি? ওই মেয়েটা এখানে কেন? শো করতে এসেছে, চলে যাবে। আমাদের হাসাতে না পারলেও ঠিক আছে, আমাদের নিয়ে জোক না বানালেই কৃতজ্ঞ থাকবো আমরা। হর্ষ, ভিমা নিশ্চয়ই খুব হার্ট হয়েছে। কি জানে কেমন কমেডি করবে। আই হোপ ও তোমাকে দিয়ে কোনো রসিকতা করবে না। প্রথমবার ভারতীয় ইতিহাসে, ভূগোলে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে একটা বিয়েতে স্ট্যান্ড আপ কমেডি শো হচ্ছে। আমি বিভা, বড় কনেকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। স্বামী স্ত্রীর রসিকতা আমার সর্বকালের পরিত্রাতা। মা, আমাদের উপর রসিকতা করা বন্ধ করো। কেন? থামো। ঠিক তো? হ্যাঁ। ওকে, আজকে আমি নিজের কথা বলবো। এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাকে অনেক প্রভাবিত করেছিলেন। তার নাম সুব্বু, আমার বাবা। হ্যাঁ ঠিকই, তার নাম সুব্রমণ্যম। কিন্তু তুমি যদি আমার গল্প শোনো, বুঝতে পারবে এটা সম্মানজনক যে আমি তাকে সুব্বু বলে ডাক। সত্যি এমনই আমাকে সে বিরক্ত করেছিল। আমি যদি সুব্বুকে জিজ্ঞাসা করি, সে বলে আমি পাত্রদের রিজেক্ট করে তার উপর টর্চার করছিলাম। সে আমাকে তাসের প্যাকেটের মতো ছেলের ছবি দেখাচ্ছিল। আমি একজন রাজা খুঁজছিলাম। 13টা কার্ডই জোকার বেরোলো। সবাই জোকার হলে আমি কাকে সিলেক্ট করব? খেলা বাতিল, আর আমিও সেখান থেকে বলব সত্যি। তখনই সে আসে, আমার রাজকুমার। আমি মোটেও বিয়ে করতে চাইনি, কিন্তু আমার রাজকুমার আমাকে ভোলাতে থাকে সুন্দর ডেটিং নোট লিখে, তাও আবার আমার অজান্তেই আমার নোটবুকে।
আমি ভেবেছিলাম এটা সুপুর পাঠানো কোনো জোকার, তাই আমি একটা লোলা বাইকে উঠি। তারপর সে আর আমি চিটচ্যাট শুরু করি। আমি বুঝলামই না টাইম কিভাবে কেটে গেল। বাইক থেকে নামার পর বুঝলাম যে সে লোলা ড্রাইভার ছিল না, এটা সেই পোকাটা যে আমার খাতায় হাবিজাবি লিখতো। আমি ভাবলাম সুপুর জোকার তো এতটা স্মার্ট হতে পারে না, তাই আমি তাকে দেখা করার জন্য চ্যালেঞ্জ জানালাম, যাতে দেখা করে মজা দেখাতে পারি। একদিন আমার সামনে একটা গোলাপি বেলুন রেখে দিল, যার উপর আশা লেখা ছিল। সেই বেলুন দিয়ে সে আমার বিয়ের ভয় থেকে মুক্তি দিতে চেয়েছিল। আশা আমাকে শক্তিশালী করবে, তাই না? তাই দিয়েছিল। আমি এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুরে বেড়াচ্ছিলাম। তখনই আমি একটা লোককে দেখি। অন্ধকার ছিল, আশেপাশে কেউ ছিল না। আমি কাঁপতে শুরু করলাম। আমি সেই লোকটাকে জিজ্ঞাসা করলাম সে কি চায়। সে বলে একটা সুযোগ। আমি তখনই কোনোভাবে পালিয়ে বাড়িয়ে আসি। আমি তখনও কাঁপছিলাম। মনে হলো সেই ভয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কারোর সাথে কথা বলা। তাই আমি আমার কন্ট্যাক্ট লিস্ট খুঁজলাম। কাউকে ফোন করতে ইচ্ছা হলো না। সুপুকে ফোন করার কথা ভেবেছিলাম, কিন্তু জানতাম সে বলবে তুমি ওখানে কেন গেছিলে, এখানে চলে এসো। আমার পরিস্থিতি বুঝতে পারবে না। হঠাৎ আমার মনে হয়েছিল আমি খুব একা, খুবই একা। কন্ট্যাক্ট লিস্টে কটা নাম্বার আছে তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের একজনকে দরকার যার সাথে আমরা যে কোনো মুহূর্ত ভাগ করে নিতে পারি। হয়তো সেজন্যই সবাই বিয়ে করে। তখনই আমি তার মেসেজ পাই। দেখি লেখা ছিল কাম ডাউন, তুমি একা নও। এই একটা মেসেজ আমাকে অনেক সাহস দেয়। আমি ঘুমিয়ে পড়া না পর্যন্ত তাকে ঘুম পাড়ানি গান গাইতে বলেছিলাম। আমি ঘুমানোর আগে পর্যন্ত সে গান গেয়েছিল। কতদিন পরে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, সাউন্ড স্লিপ। সেই সমস্ত ভয় মুছে ফেলেছিল যা আমার মধ্যে ছিল। আমার বাবার জন্য, সত্যিই তাই। একটা উপকথা দিয়ে অদৃশ্যভাবে সে আমাকে দেখায় তার সাথে বৈবাহিক জীবন আমার কেমন হবে। আমি তার সাথে দেখা করার কথা ভেবেছিলাম। আমি ওয়েট করছিলাম যাতে গর্বের সাথে আমি আমার বাবাকে দেখাতে পারি যে এই একজন। তার আগে বাবা আমাকে জানালো সে বিয়ে করছে। এই প্রথম আমার চোখে জল এলো। কিন্তু সে আমাকে ঠকিয়েছে বলে নয়। অনেকদিন আগে তাকে বলা কিছু কথার জন্য সে ফিরে আসে। আমি সবসময় ভাবতাম কোথাও কেউ আমার জন্য জন্ম নিয়েছে। এখন ভাবলাম সে আমার কথা থেকে জন্ম নিল কিনা। সে কি সত্যিই আমার জীবনকে স্থির করার জন্য এতটা চেষ্টা করেছিল? সে বলল তোমার হাসি ধরে রাখো। সে কি একবার চেষ্টা করেছে যাতে তার পরিবার আমাকে মেনে নিতে পারে? যখন তার কথা ভাবি আমি এখন আমার চোখের জল থামাতে পারি না। এই মুহূর্তে আমি তাকে জড়িয়ে ধরতে চাই এক্ষুনি, কিন্তু জানি না আমি কখনো আর তাকে জড়িয়ে ধরতে পারবো কিনা, অন্তত এই জীবনে। গল্পটা এখানেই বন্ধ করার জন্য ক্ষমা প্রার্থনা করি। ক্লাসটাই আবার করতে করা লাগতেছে আপনাদের জন্য। আচ্ছা, তো আমরা দেখবো হলো আজকে কি শুরু হচ্ছে, ফেসবুক মার্কেটিং পার্ট 1। ফেসবুক পার্ট 1 আমরা কি দেখবো? প্রথমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট।
তারপর দেখবো ফেসবুক পেজ, লোগো অ্যান্ড কভার উইথ ক্যানভা। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক পেজের জন্য যে একটা লগো প্রয়োজন হয় অথবা একটা কভারের প্রয়োজন হয়, এটা আমরা কিভাবে ফ্রিতে ক্যানভা দিয়ে করতে পারি। তো প্রথমে আমরা আমাদের ইয়ে থেকে, ব্রাউজার থেকে ফেসবুকে চলে যাব। দেখেন ফেসবুকে যাওয়ার পর আমাদের ফেসবুকটার এখানে একদম বাম পাশে, এখানে যখন সিমোরে ক্লিক করব, এখানে পেজেস একটা অপশন আছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু হাইলাইট করে দেখাই দেই। এখানে দেখেন পেজেস যে অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করেও কি পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা এই যে একদম দেখেন ডান ডান পাশের একটা সেটিং, আমার প্রোফাইল বারটা, এই যে দেখেন আমার প্রোফাইল বারটা যেখানে আছে, এখানে ক্লিক করেও কি আমরা একটা পেজ ক্রিয়েট করার অপশনগুলো পাবো আর কি। তো যদি এখানে ক্রিয়েট করি, এখানে ক্লিক করবো সি অল প্রোফাইলস, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলেও পেজ ক্রিয়েট করতে পারবো। আমরা গত ক্লাসে এই অপশনটা দেখছিলাম, তাহলে আজকে নতুন আরেকটা অপশন দেখি। এখানে হলো যে পেজেস, পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আছে কি, প্রথম যেটা আছে এটা হলো নিউ প্রোফাইল অর পেজ, এটা হলো পার্সোনাল প্রোফাইল, মানে কি আমরা চাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বাট আমরা কি করবো, একটা পেজ ক্রিয়েট করবো এবং পেজটা কি হবে, পাবলিক পেজ। তো এখানে পাবলিকে সিলেক্ট করার পর এই যে দেখেন নিচে নেক্সট অপশন আছে, এখানে নেক্সটে ক্লিক করলাম, তারপর গেট স্টার্টেড। এবার দেখেন যে পেজ নেম, প্রথমে আমরা একটা পেজ নেম দিব। এখন কথা হলো ফেসবুকে অ্যাপ কমার্সে টোটাল দুইটা ওয়েতে মার্কেটিং করা যায়। ঠিক আছে, একটা হলো ওয়েবসাইটের থ্রুতে, আর একটা হলো জাস্ট ফেসবুক পেজের থ্রুতে, অথবা ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের থ্রুতে দুইভাবেই মার্কেটিং করা যায়। এখন কেউ যদি জাস্ট ফেসবুক পেজ থেকে মার্কেটিং করতে যায়, জাস্ট হলো মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে মার্কেটিং করতে যায়, সে ওয়েবসাইট নিবে না বা ই কমার্স স্টোর নিবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পেজের যে কোনো একটা নাম দিতেই পারেন, আপনি র্যান্ডমলি একটা নাম চুজ করে আপনার মন মতো করে দিতে পারেন। বাট আপনার যদি প্ল্যানিং থাকে বা আপনার ক্লায়েন্টের যদি প্ল্যানিং থাকে যে সে এই পেজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে, মানে ওয়েবসাইট মানে কি একটা ই কমার্স স্টোর না, আমরা যখন একটা দোকান দেই, মানে দোকান দেই বা যখন আমরা কোনো কিছু কিনতে যাব, যখন নির্দিষ্ট একটা দোকানেই তো যাই, ধর আমরা ওষুধ কিনতে যাব, তাহলে আমরা কোথায় যাব, একটা ফার্মেসিতে যাব। ফার্মেসিতে আমরা আমাদের প্রয়োজনীয় সবকিছু যেমন পাবো, ঠিক তেমনই একটা ই কমার্স স্টোরেও, ধরেন আমাদের যদি ক্লোথিং রিলেটেড ই কমার্স স্টোর হয়, তাহলে আমরা এখন ওই ধরনের ওয়েবসাইট গুলোতে যাব, তখন কি আমরা আমাদের পছন্দ সব পণ্য কিনতে পারবো। যেমন ধরেন ইমার্ট কর্নার, এই যাই, যেমন আমি এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে যাওয়ার পর কি এটা কিন্তু একটা ই কমার্স স্টোর, মানে এখানে গেলে আমি এই যে বেবি ক্লোথিং রিলেটেড অনেক কিছু পাচ্ছি। এখন যদি কোনো ক্লায়েন্টের ইয়ে থাকে যে সে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দুই জায়গায় দুইটা থ্রুতেই সে মার্কেটিং করবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন নামটা চুজ করবেন, নাম চুজ করার আগে কিছু রিকোয়ারমেন্টস আছে। মানে ধরেন আপনি, এখন আমরা একটা পেজ খুললাম, ধরেন ফ্যাশন মার্ট দিয়েই খুলছিলাম গত ক্লাসে, ধরেন ফ্যাশন মার্ট দিয়েই খুললাম। এখন দেখতে হবে যে ওই ফ্যাশন মার্ট নামে যে আমরা ওয়েবসাইট করব, এখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব। এখন ধরেন আমি ফ্যাশন মার্ট দিয়ে একটা পেজ খুললাম, আর আমি ফ্যাশন মার্ট নামে কোনো ডোমেইন পেলাম না, তখন কি হবে, আমি পেজ খুললাম ফ্যাশন মার্ট নামে আর ওয়েবসাইট বানাইলাম হলো আরেকটা ধরেন ইমার্ট কর্নার নামে, তাহলে কি মিললো বিষয়টা? আপনার পেজের নাম যেটা, আপনার ওই পেজ রিলেটেড ডোমেইন কিন্তু আপনার লাগবে। তাহলে সেক্ষেত্রে ডোমেইন কিভাবে সার্চ করতে হয়, ডোমেইন কিভাবে অ্যাভেলেবেল আছে ওইটা কি আমরা জানি না। ওটা হলো নেমচিপ থেকে গিয়ে আমরা কি প্রয়োজনে সার্চ করব। আগে আমরা পেজের একটা নাম সিলেক্ট করি, ধরেন কি দিতে পারি, বলেন তো, কেউ কিছু বলতে পারবেন?
আচ্ছা ধরেন জায়ান্ট মার্ট এই দিলাম, ঠিক আছে, পেজের নাম দিলাম কি জায়ান্ট মার্ট। জায়ান্ট হলো একজনের নাম আর কি, আমার একটা বাগিনার নাম আর কি। আচ্ছা যাই হোক, যা হ্যাঁ দিতে পারেন আপনি, ঠিক আছে, তখন জায়ান্ট মার্ট দিলাম। এবার আগে ক্লাস দেখেন, তারপর কি আমরা নেম চিপে গিয়ে আগে দেখবো আসলে জায়ান্ট মার্ট নামে কোনো ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা, যেহেতু আমার একটা লং টাইম প্ল্যানিং বিজনেস, যা শুধু পেজ থেকে বিজনেস করবো না, ওয়েবসাইট থেকেও বিজনেস করবো। তো এখানে গিয়ে দেখি জায়ান্ট মার্ট নামে কোনো ডোমেন আছে কিনা। ফোনটা সাইলেন্ট কর। তো ডোমেইন কিন্তু অনেক রকমের হয় তাই না, কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় ডোমেইন কোনটা? ডট কম ডোমেইন, তাই না? এবার দেখবো যে আসলে জায়ান্টমার্ট ডট কম নামে কোনো ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। দেখছেন জায়ান্টমার্ট নামে কোনো ডট কম ডোমেইন অ্যাভেলেবেল না, এটা অলরেডি 2020 সালে রেজিস্টার্ড হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো করে আচ্ছা জায়ান্ট ক্লোথিং এ দিই। আচ্ছা আমরা একটু কথা না বলি প্লিজ, এটা কি ফোন ইউজ করার জায়গা? ক্লাস চলতেছে। জায়ান্ট ক্লোথিং দিলাম, ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে ডোমেন সার্চ করব যে জায়ান্ট ক্লোথিং নামে আসলে কোনো ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা। ধরেন আছে, আমরা মেনে নিলাম, হ্যাঁ এখন এত রিসার্চ না করি, বাট আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের জন্য করবেন তখন সে যদি তাকে জিজ্ঞেস করবেন যে স্যার আপনি কি জাস্ট আপনার এই বিজনেসটা, আচ্ছা যাই হোক জায়ান্ট ক্লোথিং ডট কম নামে ডোমেন অ্যাভেলেবেল আছে, পাওয়া যাবে, ঠিক আছে, খুললাম। অথবা আপনারা আপনাদের ক্লায়েন্টের যে নামটা দিবে ওই নামটা দিয়ে আগে দেখবেন, সে যদি ওয়েবসাইট বেজে মার্কেটিং করতে চায় তাহলে দেখবেন যে আসলে ওই নামে সেম ডোমেন সে পাচ্ছে কিনা। কারণ ডোমেন নাম না পাইলে পরবর্তীতে আবার পেজের নেম চেঞ্জ করা লাগে বা আরো বিভিন্ন ধরনের ইস্যু হয়। তো সেই ক্ষেত্রে আগে থেকে আমরা ইস্যুগুলো ফিক্স করে রাখলাম। তারপর যেহেতু এই যে জায়ান্ট ক্লোথিং দিলাম, এই যে ক্যাটাগরি, আসলে আমরা কোন ক্যাটাগরি মানে আমাদের পেজ থেকে আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। এখন যেহেতু ক্লোথিং দিছি তাহলে ক্লোথিং রিলেটেড প্রোডাক্ট তো সেল করবো তাই না। এখন এবং সেটা এবার ক্লোথিং এরও কিন্তু অনেকগুলো পার্ট আছে, মেন্স ক্লোথিং হতে পারে, উমেন্স ক্লোথিং হতে পারে, বেবি ক্লোথিং হতে পারে, হতে পারে না। তো আমরা আসলে আমাদের পেজ থেকে কি সেল করবো, ধরেন বেবি ক্লোথিং এ সেল করবো, তাহলে কি বেবি অ্যান্ড চিলড্রেন ক্লোথিং শপ, দেখছেন এখানে চলে আসছে না ক্যাটাগরি। অথবা কি বেবি ক্লথস নামে আসবে, বেবি শপিং নামেও আসবে। তো আপনারা আপনাদের মতো করে কি একটা ক্যাটাগরি চুজ করে দিবেন। বেবি শপিং নামে নাই, বেবি ক্লোথস, ওকে বেবি ক্লোথস নামে আর কোনো নিশ নাই আপাতত এখানে। তাহলে বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লোথিং, তাহলে আমরা আমাদের পেজের কি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তারপরে এই কথা বললেন না নাহিদ আপু, তারপর পেজের বায়ো, পেজের বায়োটা কি আমরা বুঝি, গত ক্লাস তো দেখছিলাম যে পেজের বায়ো বা অপশনাল যে আমরা হেডিং, একটা পেজে যখন আমরা যাব, যাওয়ার পর কিন্তু একটা পেজের হেডিং দেখতে পারি, ওটাই হলো কি মূলত পেজের বায়ো। অর্থাৎ কোন একটা ক্লায়েন্ট যখন আপনার ফেসবুক পেজে যাবে, গিয়ে সবার প্রথম সে আপনার বায়োটাই দেখবে। ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা পেজে যাই, থ্যাংক ইউ, ধরেন ইমার্ট কর্নারে গেলাম, তারপর দেখছেন এখানে একটা বায়ো দেখতে পাচ্ছি না, ইন্ট্রো যেটাকে বলি। এবার ইন্ট্রোটা যত স্পেসিফিক বা যত সুন্দরভাবে করা যায় আপনার পেজের কি বলে, আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা ইন্ট্রো ক্রিয়েট করবেন, ঠিক আছে। তাহলে এখানে কি এই যে দেখেন, ধরেন ও একটা ইন্ট্রো দিল, আমরা কি একটা ইন্ট্রো এখান থেকে কপি করে নিলাম, বাট সবাই আমরা কি কপি করে নিব, আমরা আমাদের মতো করে আমাদের পেজে কি একটা ইন্ট্রো নিব। আমি জাস্ট এখানে তাড়াতাড়ির জন্য একটা কপি করে নিলাম, নেওয়ার পর এই যে এখানে কন্ট্রোল বি, বেশ কপি হয়ে গেল। দেখছেন আমার ইন্ট্রো কত সুন্দর করে চলে আসছে। এবার এখান থেকে ইমার্ট কর্নার আছে, এটা চেঞ্জ করে দিই, জায়ান্ট ক্লোথিং লিখে দিই। অথবা আপনার যদি কোনো ইন্ট্রো আপনি না দিতে চাচ্ছেন, তখন আপনার ক্লায়েন্টকে বলবেন এই তোমার পেজের কি তোমার জন্য স্পেসিফিক কোনো ইন্ট্রো লেখা আছে কিনা, বা ইন্ট্রো হয় ক্লায়েন্টের হেল্প নেবেন, নয় আপনি আপনার মতো করে একটা ইন্ট্রো দিয়ে দিবেন। অবশ্যই পেজ খুলবেন, আপনার কাজই তো এটা নিয়ে। হ্যাঁ এখন কোন একটা ক্লায়েন্ট আপনার সাথে বিজনেস করতে চাচ্ছে, বা কোন একটা ক্লায়েন্ট বিজনেস করতে চাচ্ছে অনলাইনে, অনলাইন মার্কেটিং এ, তো ও ক্লায়েন্টের জাস্ট হলো প্রোডাক্ট আছে। এখন সে আপনাকে যদি বলে যে আপনি এই
আমার তো এই প্রোডাক্টগুলো আছে, আমি এই প্রোডাক্টগুলো অনলাইনে সেল করতে চাচ্ছি, তখন আপনি কিভাবে সেল করবেন? অবশ্যই তো প্রথমে অ্যাপ কমার্সে যদি আসেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, তাহলে অবশ্যই তো আপনার আগে একটা ফেসবুক পেজ লাগবে, এটা তো মাস্ট বি। তারপর কি আপনি যদি আরো ভালোভাবে মার্কেটিং করতে চান, তাহলে কি আপনার একটা ওয়েবসাইট লাগবে। পেজ আর ওয়েবসাইট ছাড়া তো আপনি অনলাইনে মার্কেটিং করতেই পারবেন না, ওটার কোনো অপশনই নাই। আপনি ক্লায়েন্টকে বলবেন তুমি জাস্ট পেজটা ক্রিয়েট করে দাও। পেজটা ক্রিয়েট করে দেওয়ার পর আপনি সবগুলো প্রফেশনালি সেট আপ করবেন। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ধরেন কোন একটা ক্লায়েন্ট একটা পেজ খুলে রাখছে, বাট এটা প্রফেশনালি সেট আপ করা না, তো ওইটাকে কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয় এটা আমরা এর পরের পার্টে দেখবো। ওইটাও কিভাবে অ্যাক্সেস দিতে হয় ওগুলাও তো দেখাবো। এটা আস্তে আস্তে আসবে, হ্যাঁ, টপিক বাই টপিক আসবে যে কিভাবে আমি একটা পেজের অ্যাক্সেস নিব। কারণ পেজ আমি ক্রিয়েট করছি, বাট এই পেজে আপনি কিভাবে এডিট করবেন বা আপনি এই পেজের অ্যাক্সেস কিভাবে পাবেন, ওগুলা সব দেখাবো। তারপর এখান থেকে কি দিব, ক্রিয়েট পেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্রিয়েট পেজ। আমাদের পেজটা কি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার দেখেন, আমাদের যদি ওয়েবসাইট থেকে থাকে আগে থেকে, ধরুন আমরা সবাই একটা করে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ক্রিয়েট করছি না, আমরা তো সবাই একটা করে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ক্রিয়েট করছি। যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে থাকে, এই শোনেন আপু চুপ করেন, যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট দিব। আপাতত আমাদের কাছে ওয়েবসাইট আছে আমাদের জায়ান ক্লোথিং নামে, নাই তো, বাট আমরা একটা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপাতত দিচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যে ক্রিয়েট করছিলাম, আচ্ছা আপাতত যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা ইউজ করি, বাট ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক থাকলে আপনি ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে তাহলে ওয়েবসাইটের জায়গাটা স্কিপ করবেন, কন্ট্রোল সি। ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, কন্ট্রোল বি। তারপর এখানে এই যে ফোন নাম্বার আপনারা যেহেতু বাংলাদেশে পেজ খুলতেছেন সেক্ষেত্রে বিডিটি সিলেক্ট করবেন, অথবা যদি আপনি যেই কান্ট্রিতে পেজ খুলেন ওই কান্ট্রির এই কোডটা ইউজ করবেন। আপনি যেহেতু বাংলাদেশে করতেছি, বাংলাদেশের কোড দেখছেন, ফোন নাম্বার কোড +880। এবার জিরোর পর থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, ধরুন আমি দিলাম 1609538076, ফোন নাম্বার দিলাম। এবার ইমেল অ্যাড্রেস, বুঝছেন, আপনারা আপনাদের পেজের নামে কালকে ক্লাসে দেখাইছি না কিভাবে একটা পেজের নামে একটা প্রফেশনাল মেইল খুলতে হয়, ওটা কি আর দেখানোর প্রয়োজন আছে আপনাদের? ওকে, তাহলে কি করবেন, আপনারা এই পেজের নামে গিয়ে নতুন করে একটা মেইল অ্যাকাউন্ট খুলে নেবেন, বিজনেস মেইল আর কি। তো কালকে আমরা কোনটা ইউজ করছিলাম, আমাদের যে একটা মেইল আছে আমরা ওইটা ইউজ করি আপাতত। না, মেইলটা এখানে নাই। আচ্ছা আমি আমার একটা মেইল ইউজ করে দিচ্ছি, বাট আপনারা কি আপনাদের পেজের জন্য একটা মেইল খুলবেন। আচ্ছা মেইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো আমি দেখাইছি বেশ কয়েকবার, আর কি দেখানোর প্রয়োজন আছে? ওকে ঠিক আছে, তাহলে আমি মেইলটা দেখাইলাম না, একটা জাস্ট আমি আমার একটা মেইল ইউজ করে দিলাম। তারপর এখান থেকে অ্যাড্রেস, আমারগুলো সব অটো নিয়ে নিছে। এখন দেখেন অ্যাড্রেস কি দিবেন, আপনার পেজের লোকেশন দিতে হবে না, আপনি কই থেকে বিজনেস করতেছেন, কোন এরিয়া থেকে, তো সেটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে ক্লায়েন্টের অ্যাড্রেস কি হবে। এখন আমাদের অ্যাড্রেস কি হবে, আগে শহরের নাম দিতে হবে, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া। তারপর কি বিভাগীয় শহর চিটাগং না আমাদের, চিটাগং না চট্টগ্রাম, চিটাগাং। তারপর টাউন সিটি, এবার হলো কি আমাদের টাউন বা সিটি কোথায়, নবীনগর না, নবীনগর দিলাম নবীনগর বাংলাদেশ। জানেন এটা কি আমাদের নবীনগর, এটা কিন্তু আমাদের নবীনগর সিলেক্ট হয় নাই, এটা নবীনগর সিলেক্ট হয়েছে সবার যে নবীনগর আছে ওই নবীনগরটা। আচ্ছা তারপর পোস্ট কোড, আমাদের পোস্ট কোড কত, 3410। এবার এখান থেকে আওয়ার্স অ্যাভেলেবেল, মানে আপনি কোন কোন সময় আপনার পেজে অ্যাক্টিভ আছেন, এটা হলো আপনার যে অডিয়েন্স তারা জানতে পারবে। এখান থেকে যদি নো আওয়ার্স অ্যাভেলেবেল, মানে কোনো আওয়ারই শো করবে না। আর আপনি অলওয়েজ ওপেন দিলে মানে পুরো 24/7 আপনি অ্যাক্টিভ আছেন। অথবা চাইলে বেশিরভাগ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের ওরকম থাকে, ওরা ওপেন একটা সিলেক্টেড আওয়ারে ওপেন থাকে। তাহলে এখান থেকে আপনি জাস্ট হলো ওপেনিং ডে, ওদের যে কোনো একটা অফ ডে থাকে, ওদের বেশিরভাগ অফ ডে থাকে হলো ফ্রাইডে টু স্যাটারডে, অথবা ফ্রাইডে টু সানডে অফ ডে থাকে, বা ফ্রাইডে অফ ডে। তাহলে আপনি কি করলেন, ফ্রাইডেটা অফ ডে রাখলেন। সে কেন বিরক্ত হবে, আপনি তো তার জন্যই কাজ করতেছেন, তার কি কি নাই আপনি সবকিছু জেনে নিতে হবে, নাহলে কি আপনি কি তাহলে প্রফেশনালি খুলে দিতে পারতেছেন? একজন প্রফেশনাল ক্লায়েন্ট আপনার প্রফেশনাল কাজে কখনো বিরক্ত হবে না, ঠিক আছে।
তারপরে যে আর আপনি তো একটা পেজ খোলার আগে এখন তো জেনে যাচ্ছেন কি কি লাগবে, আপনি তো আগেই ওর কাছ থেকে সবকিছু বলে নেবেন যে এই জিনিসগুলো, এই রিকোয়ারমেন্টস গুলো আমার লাগবে, তুমি আমাকে আগে থেকে দাও। তাহলে আপনি বারবার একটা জিনিস কেন চাইবেন? এবার সিলেক্টেড আওয়ার গুলো সিলেক্ট করে দিবেন চাইলে। আমাদের এখন যেহেতু বাংলাদেশে খুলবো, আমাদের কি সিলেক্টেড আওয়ারের প্রয়োজন নাই। দেখছেন পেজের হেল্প ফার কতটা করছে, এখনো রেড জোনে আছে। এখান থেকে সবকিছু করলাম, তারপর কি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। এবার আসছে সবচাইতে ইম্পর্টেন্ট থিং, পেজের যে একটা প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব। তো কালকে কিভাবে আমি ক্যানভাতে প্রোফাইল ক্রিয়েট করছি এটা কি সবাই দেখছিলেন? মনে আছে না আরেকবার দেখাইতে হবে? ঠিক আছে, আরেকবার একটু দেখাচ্ছি। প্রথমে যাব কোথায়? ক্যানভাতে। ক্যানভাতে আমরা ফ্রিতে লোগো আর কভার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ধরেন কি ফেসবুক পেজ লোগো ক্রিয়েট করবো, তাই না? তাহলে সার্চ করি ফেসবুক পেজ লোগো, এন্টারে ক্লিক করলাম। দেখছেন অনেকগুলো লোগোর অপশন চলে আসবে, দেখেন। তো যেগুলোতে প্রো আছে ওগুলো হলো প্রিমিয়াম ভার্সন নিয়ে করে ইউজ করতে হয়। আমরা যেহেতু ফ্রিতে শিখবো, তাহলে আমরা যেগুলো ফ্রি ওরকম একটা লোগো সিলেক্ট করে নিই, কারণ ফ্রিতে পাবো ওরকম কোনো লোগো যদি অ্যাভেলেবেল থাকে। বেশিরভাগই তো প্রো দেখাচ্ছে। আচ্ছা, ধরেন এগুলোই বেশিরভাগ ফ্রি থাকে। তখন এটাই নিলাম, এটাকে নিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেট, যেহেতু ফ্রিতে করব, বাট পেইড ভার্সন নিয়ে নিলে আরো ইজি হয় আর কি। তো এবার এখান থেকে দাঁড়ান আমাদের ফন্ট টেক্সটটা চেঞ্জ, দেখি আর আরো অন্য কোনো ডিজাইন অ্যাভেলেবেল আছে কিনা। ডিজাইনে ক্লিক করি, দেখি তো আর কিছু আছে কিনা। এই যে এটা মনে হয় একটু সুন্দর, দেখি আর কিছু আছে কিনা। সব এই রিলেটেড। আচ্ছা, আমরা এটাই নেই, ঠিক আছে। এটাকে আমরা কি আমাদের জায়ান্ট ক্লথিং না, যে এখানে যে জেড দিয়ে দিলাম, আর এখানে কি দেব, জায়ান্ট ক্লথিং লিখি। আপনি আপনার মতো করে দিবেন আপনার লোগোকে, আপনি একটা স্পেসিফিক ডিজাইন করলেন। আমরা কি এখান থেকে ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। ঠিক আছে, ফন্ট সাইজটা একটু ছোট করে দিয়ে এটাকে ইয়ে করে নিলাম। আর এখানে প্রিমিয়াম ব্র্যান্ড, তাহলে মোটামুটি একটা ক্রিয়েটিভ একটা লোগো পেয়ে গেলাম। আপনারা চাইলে এটাতে ইয়ে করতে পারেন, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। না, এটার ফন্টের স্টাইল চেঞ্জ করবেন। এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, চাইলে যে কোনো কালার দিতে পারেন। কালার থেকে এটা দিয়ে ফন্টের সাইজ ছোট বড় করতে পারেন। তো আমরা আগেরটার মতো রাখলাম, কন্ট্রোল জেড। এখন কোনো কারণে যদি একটা ভুল কিছু সিলেক্ট করে ফেলেন, তাহলে প্রিভিয়াস অপশনে কিভাবে যাবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল জেড এ ক্লিক করলেই প্রিভিয়াস অপশনে চলে যাবেন, ঠিক আছে। তাহলে আমাদের মতো করে আমরা কি একটা লোগো ক্রিয়েট করে ফেললাম, বাট আপনারা যখন লোগো করবেন আর একটু প্রফেশনালি, আরো আরো এখানে অনেক ডিজাইন আছে, রিসার্চ করে করে একটা লোগো ক্রিয়েট করলেন। তারপর এখান থেকে এটা একটু আন্ডারলাইন হচ্ছে, একটু উপরে নেই এটাকে, এগুলো ঠিক আছে। এবার এখান থেকে যে শেয়ার অপশন আছে, এখানে গিয়ে ডাউনলোড, ডাউনলোডে গিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে, যে জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4, গিফ। তো আমরা এটাকে পিএনজিতেই রাখবো। পিএনজিতে রাখলে আপলোড করতে গিয়ে আপনাকে ভালো একটা কোয়ালিটি পাবো আর কি। বেশ, এখানে গিয়ে শেয়ার, ডাউনলোড, এই ডাউনলোড, আমাদের কি একটা লোগো হয়ে গেল না? এবার জাস্ট এখানে যাব, এখানে গিয়ে যদি অ্যাড প্রোফাইল পিকচার আছে, এখানে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ডাউনলোড আছে ওখান থেকে এটা নিয়ে নিলাম, ওপেন। দেখছেন লোগো হয়ে গেছে না আমাদের? এবার তারপর কি, অ্যাড কভার ফটো। কভার ফটো তো নাই, আমাদের ক্রিয়েট করতে হবে, তাই না? কালকের কভার ফটো কিভাবে ক্রিয়েট করতে হবে ওটা পারবেন না আপনারা? নাকি দেখানো লাগবে কভার ফটো? দেখানো লাগবে? জি স্যার, কে আস্তে করে বলছেন?
কেউ বলে না, সবাই খালি আচ্ছা কালকেরটাই নিয়ে নিই। ঠিক আছে, কালকেরটা জাস্ট হলো এডিট করে আমাদের ইয়েটা লিখে দেই, কিভাবে কভার করতে হয় কালকের ক্লাসে বুঝছেন তো সবাই নাকি? হ্যাঁ, তাহলে আমরা এখানে জাস্ট হলো আমাদের এখানে জায়ান্ট ক্লোথিংটা লিখে দেই, তাহলে হচ্ছে। ঠিক আছে, জায়ান্ট ক্লোথিংটা লিখে দিলাম। এবার আমরা চাইলে এই ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। এই যে দেখছেন এই যে লেমন টুইস্ট আছে, এই ফন্ট স্টাইলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন পপিস দিলাম, বা এই যে রিকমেন্ডেড ফন্টস, লজিস্ট ফেরান, মানে কি আমরা আমাদের মতো করে একটা সুন্দর একটা কি লোরা, আমরা আমাদের মতো করে কি একটা ফন্ট স্টাইল নিয়ে নিলাম। কারণ আমি এটাই নিলাম। ঠিক আছে, আর আপনার এখানে যে এখানে চাইলে যে কিভাবে প্রোডাক্টের ছবি ইমেজ আপলোড করতে হয় এটা তো দেখছেন সবাই, তাই না? আচ্ছা দেখাই দিই তারপর আবার, ধরেন এখান থেকে আপলোডে যাব, আপলোড গিয়ে আপলোড ফাইল দিব, যেহেতু বেবি ক্লোথিং বা জায়ান্ট ক্লোথিং, আমার কাছে বেবি ক্লোথিং এর বেশ কিছু পিকচার আছে। ওই ট্রান্সফারে যাই, কারণ একটা বেবি ক্লোথিং নিলাম, ওপেন। এবার এখান থেকে আগে এই পিকচারটা ডিলিট করা লাগবে, ডিলিট ইমেজ, তারপরে এই ছবিটা সিলেক্ট করে এই যে এখানে জাস্ট বসাই দেব। বেবি ক্লোথিং এর পিকচার কিন্তু চলে আসছে। এভাবে চাইলে আমাদের প্রত্যেকটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে পিকচার রেশিও সাইজ ক্রপ করে ছোট বড় করে এখানে বসাই দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা আগেরটাই রাখলাম, ডিফল্ট স্টাইলে রাখলাম, কন্ট্রোল সেট। তারপর এখান থেকে সেভ, শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড। তাহলে আমাদের এটা কি ডাউনলোড হয়ে গেল। এবার গিয়ে জাস্ট অ্যাড কভারে ক্লিক করব, অ্যাড কভার, কভার গিয়ে ডাউনলোড, এই যে অ্যাড কভার আছে, ওপেন। এবার হইলো কভার ফটো, কভার আর লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় দেখলাম। এবার এই যে অ্যাড অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনটা আসলে কি ট্রাই করি চলেন। এবার দেখেন এখানে অনেকগুলো অ্যাকশন বাটন আছে। আমরা যখন একটা ফেসবুক পেজে যাই, যাওয়ার পর অনেক পেজে থাকে যে হোয়াটসঅ্যাপ, অনেক পেজে থাকে মেসেজ, অনেক পেজে আরো বিভিন্ন ধরনের অপশন থাকে না আসলে। এখন কোন অপশনটা ঠিক কোন কাজে ব্যবহার করতে হয়, এই যে দেখেন সাইন আপ যে অপশনটা আছে প্রথমেই, এখানে ছোট করে কি লেখা আছে, ওপেন এ ওয়েবসাইট উইথ এ সাইন আপ ফর্ম। আমরা যদি কোনো লিড কালেক্ট করতে চাই তখন সেই ক্ষেত্রে আমরা সাইন আপ ফর্মটা ইউজ করি আর কি। এখন সাইন আপ ফর্ম দিয়ে দিলে সাইন আপে যখন ক্লিক করবে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, একটা ফর্মে নিয়ে যাবে, ওখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস গুলো দিবেন আর কি। এবার স্টার্ট অর্ডার দেখছেন এখানে ওপেন এ ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট। তারপর কি আছে ভিউ শপ, আপনি চাইলে আপনার শপকেও ভিউ করাইতে পারেন। গেট টিকেট, যেমন ওই যে এয়ার এজেন্সি বা অন্যান্য যে এজেন্সি গুলো আছে বা বিভিন্ন রেলওয়ে বা বাসের যে ওয়েবসাইট গুলো আছে বা পেজ গুলো আছে, ওখানে কি ও পেজ গুলোতে যাই তো আমরা টিকিট কালেক্ট করতে, ওখানে গেট টিকেট। হ্যাঁ, আমাদের আমরা কি করবে, এসা ক্লায়েন্ট আমাদের কি করবে, আমাদের অডিয়েন্স আইসা আমাদের কন্টাক্ট করবে। কন্টাক্ট করার জন্য কতগুলো অপশন আছে, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজে সে কোথায় আমাকে পেজের আমার মেসেঞ্জার ইনবক্সে সেন্ড মেসেজ করতে পারবে। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। কল নাও, চাইলে সে ডিরেক্ট আমাকে কল দিতে পারবে, মেইল করতে পারবে, কন্টাক্ট কাজ করতে পারবে। আর এটা হলো কি লিঙ্ক টু ইউর গ্রুপ আর অ্যাপ, এখানে সরাসরি আমি আমার যদি কোনো গ্রুপ থাকে কোনো অ্যাপ থাকে ওখানে সরাসরি নিয়ে যেতে পারবো। যেহেতু আমাদের ক্লোথিং রিলেটেড পেজ, আমরা কি সেন্ড মেসেজটা রাখলাম, তারপর এখান থেকে কন্ট্রোল মাউসের স্ক্রল ইয়ে করে যে নেক্সট অপশনটা নিয়ে আসলাম। অনেকের ক্ষেত্রে যখন স্ক্রিন বড় থাকবে তখন দেখবে যে মাউসে এই যে নেক্সট অপশনটা পাচ্ছে না, পাচ্ছে, তখন কন্ট্রোলে ক্লিক করলে যখন এই যে মাউসের ইয়েটা স্ক্রল করব ছোট হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সট, নেক্সটের পর কি সেভ, জানগোতিং কি সেভ হয়ে গেল না। তারপর এখান থেকে কি নেক্সটে যাব, এবার দেখেন আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে পারতেছেন, পারতেছেন না? তাহলে আপনার যদি হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার থাকে আপনি অ্যাড করলেন, এখানে দেওয়ার পর আপনার এখানে দেওয়ার পর ওই যে আগে থেকে দিকে বাংলায় সিলেক্ট করতে হবে, আর বাংলা ছিল 0 পর্যন্ত আছে, তাহলে 0 পরে যে অপশনটা এটা ইয়ে করবো। এবার যখন আপনি যে গেট কোডে ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে, কোডটা বসা এখানে কনফার্ম করলেই
আপনার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড হয়ে যাচ্ছে। আর যদি ক্লায়েন্ট চায় না যে তার হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার প্রয়োজন নাই, তাহলে এখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করলেন, পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে তারপর কি নেক্সট, এবার দেখেন স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। Turn on this feature to help make the most of giant clothing. You can change them at any time in setting. পেজ নোটিফিকেশন, কেউ আপনার পেজে একটা কমেন্ট করলো, আপনার পেজে একটা পোস্ট করলো, আপনার পেজে একটা মেসেজ করলো, আর আপনি তো চাইবেনই অবশ্যই নোটিফাইড হন। যেমন আমাদের ফেসবুক প্রোফাইলে কেউ যদি একটা কমেন্ট করে, আমাদের নোটিফিকেশন বারে নোটিফিকেশন চলে আসে না, কে কমেন্ট করলো, কে লাইক করলো, কে রিয়েক্ট দিল, কে হাহা রিয়েক্ট দিল, বা কি ব্লা 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 চলে আসে। সেম আপনি কি নোটিফিকেশন বারটা অন রাখবেন। তারপর কি এখানে বলছে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ, ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্টস এন্ড সার্ভিস দ্যাট মে হেল্প মেক জায়ান্ট ক্লোথিং, এটা অন করে দিলেন। তারপর কি ডান। দেখছেন, তাহলে আমাদের একটা পেজ কি ক্রিয়েট হয়ে গেল। মানে কি একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয়। ক্রিয়েট করা মানেই তো শেষ না, একটা ঘর বানাইলাম, একটা দোকান দিলাম, দোকানের জাস্ট স্ট্রাকচার গুলো দিলাম, মানে দোকানে দেওয়ার জন্য কি আগে তো দোকানের যে স্ট্রাকচারাল যে ডিজাইন গুলো ওগুলো করা হয়, তারপরে এটাই তো শেষ না, তারপর কি ওটাকে প্রফেশনাল সেট আপ করতে হয়। আমি আমার বিভিন্ন মালামাল শো আপ করবো কিভাবে কি সেম এই ফেসবুক পেজের ইন্টারনাল আর অনেক সেট আপ রয়েছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন, তাহলে ক্লাসটা আমরা সেভ করে ফেললাম। ঠিক আছে, থ্যাংক ইউ ধৈর্য দান ধরে এতক্ষণ কথা না বলার জন্য আর কি।